তিনি যে কথা বলেছেন 10,000 মাইল দূর লন্ডন থেকে আজকে প্রযুক্তির মাধ্যমে প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে গিয়েছে তার বক্তব্য, তার যে প্রেরণামূলক বক্তব্য। এই কারণে আজকে এদেশের মানুষের, এদেশের জনগণের হৃদয়ের অংশ হয়ে গেছেন তারেক রহমান সাহেব। এই কারণে আমার মনে হয় কেউ কেউ হিংসায় ভুগছে, কারো কারো মনে প্রবল হিংসা। এই হিংসার বহিঃপ্রকাশ আমরা দেখছি বিভিন্ন জায়গায়, তারা তাকে নিয়ে বিভিন্ন মিছিল করছেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। বন্ধুরা আমার, এটা কেউ কোনোদিনই এদেশের মানুষ এটা ভালো মতো নেয়নি, এটা ভালোভাবে নেবে না। আপনারা তো কোনো কিছু হলে পরেই বিএনপির উপর চাপিয়ে দেয়, যুব দলের উপর চাপিয়ে দেন, ছাত্র দলের উপর চাপিয়ে দেন, স্বেচ্ছাসেবক দল বা বিভিন্ন অঙ্গ সংগঠনের উপর চাপিয়ে দেন। তো আমি বলতে চাই আপনাদেরকে, মুরাদনগরে, কুমিল্লার মুরাদনগর একটা উপজেলা আছে না, সেখানে একটি হিন্দু সম্প্রদায়ের মেয়ে তিনি নির্যাতিত হয়েছিলেন, শ্লীলতাহানি করা হয়েছে, চাপিয়ে দেওয়া হলো কিছু গণমাধ্যম এবং চট করে ঘটনার সত্য তথ্য যাচাই না করে বলে দেওয়া হলো এটা বিএনপি যুবদল বা কেউ করেছে। পরে ওই ধর্ষিতা মেয়ের স্বামী বলল যে না, ওইটা বিএনপির কেউ জড়িত ছিল না। আর কারা ছিল? ওই মুরাদনগরের একজন মানুষ, সে হচ্ছে উপদেষ্টা, এই সরকারি উপদেষ্টা, তার যে স্থানীয় কর্মীরা আছে, লোকজন আছে, তারাই ঘটনা ঘটেছে, মেয়েটার স্বামী বলে দেবে। এটা তো আমার নিজের বানানো কথা না, গণমাধ্যমে এসেছে। এইরকম মিথ্যা, এই ধরনের কুৎসামূলক, এই ধরনের অপপ্রচার তারা চালিয়ে যাচ্ছে। আপনারা কি ভুলে গেছেন কারা আবু সাইদকে সেই দিন হত্যা করেছিল? যে আবু সাইদ নিজের শার্টের বোতাম খুলে দাঁড়িয়েছিল, পুলিশের গুলি বরণ করতে যে দ্বিধা করেনি, যে মুগ্ধ বলেছে পানি চাই, পানি বলে চিৎকার করেছে, তার বন্ধু পড়ে গেছে পাশে, তার পাশে নিয়ে গেছে পানি, নিজেও গুলি খেয়ে সেখানে আত্মদান করেছে, তার কথা ভুলে গেলেন। ওয়াসিম আকরাম চট্টগ্রামে তার আরেক বন্ধুকে বাঁচাতে গিয়ে গুলি খেয়ে সে রাস্তায় লুটিয়ে পড়লো, তার রক্ত দিয়ে আলপনা তৈরি হলো চট্টগ্রামের রাস্তায়। আপনারা তাদের কথা ভুলে গেলেন, আজকে টার্গেট করেছেন বিএনপিকে না? ভুলে গেছেন শেখ হাসিনা 18 লক্ষ কোটি টাকা পাচার করেছে? ভুলে গেছেন যে শেখ হাসিনা বলেছে আমার কোনো টাকা পয়সা নাই, ওই জন্য আমি ছেলেকে পড়াতে পারছি না? তারপর আমরা কি দেখলাম? পূর্বাচলে 60 কাঠা জায়গা, 10 কাঠা করে এক একজনের, পুতুলের নামে, তার ছেলে জয়ের নামে, তার ভাগ্নির নামে, তার ভাগ্নার নামে, জায়গার শেষ নাই। আরো নতুন বিভিন্ন জায়গা বেরোচ্ছে তার। তো কই এগুলো তো আপনারা বলেন না? এই যে 1,500-এর মতো শিশু, তরুণ, কিশোর, বাচ্চা, রিকশাওয়ালা, কাউকে বাদ দেয়নি হত্যা করতে। এই কুড়িগ্রামের মতো একটি জেলায় যদি 10-12 জন যদি শহীদ হন, তাহলে আপনি বলুন যেখানে আন্দোলন হয়েছে খুব তীব্রভাবে, সেখানে কি অবস্থা বিরাজ করেছে? কই এগুলোর কথা তো আপনারা বলেন না। আপনাদেরকে তো, আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখন বিএনপির নেতা কর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এই যে আমরা বিএনপি পরিবার, আতিকুল ইসলাম রুম্মান এবং মুফতিদুল মুমিন মিথুনের নেতৃত্বে, এটি আজকে সারা বাংলাদেশে সকল আহত নিহত পরিবারের পাশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা এবং সহযোগিতা নিয়ে হাজির হচ্ছে। আজকে একদিন নয়, এক মাস নয়, এটা 2008-9 সাল থেকে তারা শুরু করেছে। আর সাংগঠনিকভাবে আমরা বিএনপি পরিবার নামে আজকে 2 বছর হতে চললো এই কর্মকাণ্ড এখানে চলছে। তাহলে আপনারা কি দেখাচ্ছেন? কার কথা বলছেন? আপনাদের ভূমিকা 2009 শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এই যে এত মানুষ তার গুম করলো, এই যে জাকির, এই যে ইলিয়াস আলী এমপি, সাইফুল ইসলাম হিরু, হুমায়ুন পারভেজ, অসংখ্য নেতা কর্মী, সুমন, যুবদলের এই যে গুম হয়ে গেল, কই তাদের কথাও তো আপনার বললেন না একবার? তারা তো গণতন্ত্রের জন্য,
লড়াই করেছে বিএনপির কর্মসূচি ঘোষণা হওয়ার সাথে সাথে। এই 16 বছরে বিএনপির কত নেতাকর্মী মারা গেছে এই কুড়িগ্রাম সহ, কই তাদের বিষয় তো আপনারা কিছু বললেন না। অথচ সকল যন্ত্রণা, সকল অত্যাচার, সকল নির্যাতন মুখে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রামের যে মাঠ প্রস্তুত হওয়া ছিল, যে পটভূমি রচিত হয়েছিল, সেই পটভূমির উপর জুলাই আগস্টের আন্দোলন বিজয় লাভ করেছে। সুতরাং একক কারো কৃতিত্ব নেই ভাই। 90-এর যে গণ অভ্যুত্থান, তখন আমরা ছাত্র নেতা, আমি একটা ইউনিভার্সিটির ভিপি, আমরা কেউ বলিনি যে আমাদের ক্ষমতার ভাগ দিতে হবে। আর আপনারা কিছু ছাত্র নেতা গিয়ে ক্ষমতার ভাগ দিয়ে বসলেন। অনেক বাচ্চা ছেলে, কারো মাস্টার ডিগ্রি শেষও হয়নি। আপনারা অনেক উপদেষ্টা হলে হন, আমাদের তাতে কোনো আপত্তি নেই, ছাত্র নেতা আন্দোলনে ছিলেন, কিন্তু আপনারা সীমানার বাইরে কথা বলছেন কেন? আপনাদের তো, আমরা যদি বলি আপনাদের কি অভিজ্ঞতা আছে, একটা মন্ত্রী হলে পরে তো একটা অভিজ্ঞতার উপর আসতে হয়। আপনার একটা পানের দোকান চালানোর কি অভিজ্ঞতা আছে? সে অভিজ্ঞতা না, তারপরেও আপনার উপদেষ্টা হয়েছে, হয়ে আবার এরপর আপনার দল তৈরি করেছেন ক্ষমতায়। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের আমরা প্রত্যেকেই সমর্থন করেছি। ওই যে 2 জন তরুণ ছাত্র নেতা, পরবর্তীতে 3 জন হয়েছিল, আবার একজন পদত্যাগ করে দল গঠন করেছে। তো এখন এগুলোকেও আমরা কিছু মনে করি। তা আমরা তো মনে করছি যে কিছু উপদেষ্টার আচরণ, এই যে তরুণ উপদেষ্টারা, এটা তো একটা তাদের সাথে তো এনসিপির সম্পর্ক, তাদের সাথে একটা সম্পর্ক যুক্ত তারা। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে তো মানুষের মনে প্রশ্ন জাগবে। যদিও আমাদের এখনো গভীর আস্থা রয়েছে, আস্থা থাকার পরেও এই যে কিছু তরুণ বন্ধুরা, তাদের প্রতি আমাদের প্রগাঢ় আমাদের স্নেহ আশীর্বাদ রয়েছে, কিন্তু তারা যে ধরনের কথাবার্তা বলছেন আমাদের, আমরা তো আর সেই কতদিন তাদের প্রতি আশীর্বাদ দিতে পারবো এটা বলা খুব মুশকিল। কারণ তারা, আজকে শুনি যে ডিসি অফিসে, এসপি অফিসে বৈষম্য বিরোধী ছেলেরা বসে থাকে, ওখানে কাজ কি আপনাদের? আবার শুনি সচিবালয়ের বিভিন্ন মিনিস্ট্রিতে বসে থাকে। বৈষম্য বিরোধী ছাত্ররা তো থাকবে বিশ্ববিদ্যালয়, ওরা তো ছাত্ররা থাকবে পাঠ কক্ষে, ক্লাসরুমে। সচিবালয়ের কাজ কি? ডিসি অফিসের কাজ কি? এসপি অফিসের কাজ কি? সিভিল সার্জন অফিসের কাজ কি? ওইখানটায় আপনারা তাহলে এটা একটা আইনের শাসন কায়েম করার তো দৃষ্টান্ত নয়। এটা আপনি ন্যায় বিচার করবেন কি করে, তার তো দৃষ্টান্ত নয় এগুলো। সুতরাং আমরা 16 বছর লড়াই করেছি, আইনের শাসন প্রতিষ্ঠা হোক, ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক। 16 বছর ভোটাররা ভোট দিতে পারেনি, ভোট কেন্দ্রে হয় গরু বাছুর, না হলে দিনের ভোট রাত্রে এই হাসিনার নির্বাচন হয়েছে। সেই নির্বাচন নিয়ে এত গড়িমসি, যখন লন্ডনে ডক্টর ইউনূস এবং তারেক রহমান সাহেব বৈঠক করলেন, সেই বৈঠকের পরে একটি যুক্ত বিবৃতি আসলো, এরপরে প্রত্যেকের মধ্যে আশাবাদ আসলো যে রোজার আগেই নির্বাচন হবে। এরপরেই আমরা দেখলাম নানা ধরনের কথাবার্তা, যে কথা আগে ছিল না, পিয়ার প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক নির্বাচন হঠাৎ করে। এটা জনগণ বুঝে, সবাই, আমিও তো ঠিক কথা বলি, একটা জটিলতা তৈরি করার জন্য তারা এটি করলেন, যে এটা কি করবে, নির্বাচন পিছাতে হবে। কেন? আমরা তো গণতন্ত্রের লড়াই করছি। গণতন্ত্রের অন্যতম বড় উপাদান হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন, যেটা ধ্বংস করেছিল শেখ হাসিনা। এই ধ্বংসস্তূপের উপর আমরা নতুন করে গণতন্ত্রের সৌধ, অট্টালিকা নির্মাণ করতে চাই। এই কারণে আজকে দেশে অনেক সংকট থাকার পরেও ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আমরা সবাই সমর্থন করছি।
আজকে 300 থেকে 400 টাকা কেজি ঢাকায় কাঁচামরিচ। আজকে মোটা চালের দাম প্রতি সপ্তাহে 2 টাকা 3 টাকা 5 টাকা করে বাড়ছে। তারপরেও এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি যে না, এই সরকার কমপক্ষে অসৎ নয়, শেখ হাসিনার মতো টাকা বাইরে পাচার করবে না, ইলেকট্রিসিটির নামে, পদ্মা সেতুর নামে, ফ্লাইওভারের নামে, মেট্রো রেলের নামে টাকা পাচার করবে না। এই বিশ্বাসের কারণেই আজকে গণতন্ত্রকামী সমস্ত রাজনৈতিক দল তাকে সমর্থন করেছে। সরকারের উচিত জনগণের সেন্টিমেন্ট, জনগণের আবেগকে ধারণ করে একটি নির্বাচন, অবশ্যই আগামী রমজানের আগেই সেই নির্বাচন ব্যবস্থা তারা করবেন। ইতিমধ্যে তারা ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতির কথা বলেছেন। এই আশাবাদ জনগণের মধ্যে জেগে উঠেছে। বন্ধুরা আমার, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সব শেষে শুরু বলতে চাই, তারেক রহমানকে নিয়ে অপপ্রচারে নামবেন না, তাহলে আপনাদের নিজের উপরেই অনেক কিছু এসে পড়বে। তারেক রহমান গণতন্ত্রের ধ্রুবতারা। এই গণতন্ত্রের ধ্রুবতারাকে দেখেই জুলাই আগস্টের আন্দোলন বেগবান হয়েছে। সুতরাং আমি আজকে যে শহীদ পরিবার এখানে উপস্থিত হয়েছে, সেই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছেন তাদের আশু সুস্থতা কামনা করে আমরা বিএনপি পরিবারের যে এখানে আয়োজন, যে আয়োজনে কুড়িগ্রাম জেলা বিএনপি এবং এখানকার সমস্ত বর্ষিয়ান নেতা সবাই মিলে একত্রিতভাবে এবং সকল অঙ্গ সংগঠনরা একত্রিতভাবে এত সুন্দর, এত বিশাল একটি অনুষ্ঠান করে দিয়েছেন। এই জন্য আমিও বিএনপি পরিবারের একজন সদস্য হিসাবে, প্রধান উপদেষ্টা হিসাবে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।